না, আমি আসছি। সুবলের নৌকা, অনিল ভৌমিক। ট্রেন যখন কৃষ্ণনগরে পৌঁছল তখন বিকেল। মৃগাঙ্কবাবু ছেলে রবিকে নিয়ে স্টেশনের বাইরে এলেন। মৃগাঙ্কবাবুরা যাচ্ছেন স্বরূপগঞ্জে। ওখানকার পোস্ট অফিসে বদলি হয়ে এসেছেন মৃগাঙ্কবাবুর দাদা শঙ্করবাবু। রবি খুব খুশি, জেঠুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। মৃগাঙ্কবাবু দেখলেন দুটো অটো স্বরূপগঞ্জ যাচ্ছে। খুব কম করে 7 জন একটা অটোয় উঠেছে। সঙ্গে মালপত্র তো আছেই, অসম্ভব। একজন রিক্সাওয়ালা কাছে এলো, বলল, কোথায় যাবেন বাবু? স্বরূপগঞ্জ। এখান থেকে অটো বাস পেতে গেলে ঘন্টা 1.5-2 পরে পাবেন। তার চেয়ে চলুন, বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি, ওখান থেকেই বাস ধরে নেবেন। মৃগাঙ্কবাবু রাজি হয়ে গেলেন। বাস স্ট্যান্ডে পৌঁছতে দেখলেন নবদ্বীপ ঘাটের বাস। দাদা লিখেছিল ওই বাসেই স্বরূপগঞ্জ যায়। রবিকে নিয়ে বাসে উঠলেন। রবিকে গাদাগাদির মধ্যে কোনো রকমে বসালেন। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই বাস নবদ্বীপ ঘাট পৌঁছল। সেখান থেকে রিকশায় দাদার বাড়ির কাছে আসতেই দরজা খুলে মিরু ছুটতে এলো। মিরু 12 ক্লাসে পড়ে। জ্যাঠাইমা হাসি মুখে বারান্দায় এসে দাঁড়ালেন। মিরু রবির হাত ধরে বাড়িতে নিয়ে এলো। মৃগাঙ্কবাবু জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে বসে হাঁপ ছাড়লেন। শঙ্করবাবু তখনও ফেরেননি। কাজের স্ত্রীলোকটির অল্পক্ষণের মধ্যেই লুচি বেগুন ভাজা চা করে নিয়ে এলো। শঙ্করবাবু 6:30টায় ফিরলেন। ওদিকে রবি আর মিরু তখন লুডো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে শঙ্করবাবু হাত মুখ ধুয়ে এলেন। লুচি খেতে খেতে মৃগাঙ্কবাবুর সঙ্গে গল্প টল্প চলল। এখানে দেখবার জায়গা নিয়ে কথা উঠল। শঙ্করবাবু বললেন, নবদ্বীপ তো ওপারেই, পোড়ামতলা, সোনার গৌরাঙ্গ, এমনই নিমাইয়ের সম্পর্কে বিজড়িত আরও কিছু রয়েছে। তারপর মায়াপুর সাহেবদের মন্দির, ইস্কন রয়েছে, সেই বিরাট মন্দিরটা। তাহলে কালকে নবদ্বীপটা ঘুরে আসি। মৃগাঙ্ক বললেন, বেশ, তারপর না হয় মায়াপুরে যাস, শঙ্কর বললেন। পরের দিন মিরু, রবি আর মৃগাঙ্কবাবু সকাল সকাল চান খাওয়া সেরে পারঘাটে এলেন। নৌকোয় উঠে রবি দেখল সাইকেলে 2-3টে কয়েকটা পাঠা, একটা পোষা কুকুরও নবদ্বীপ চলেছে। নৌকো ওপারের ঘাটে লাগলো। একটু সাবধানেই মৃগাঙ্কবাবু রবিকে নিয়ে নামলেন। রিক্সাওয়ালারা প্রায় ছেঁকে ধরল। রিক্সায় নবদ্বীপের দর্শনীয় সব কিছু দেখে নদীতে নৌকো পার হয়ে শেষ দুপুর নাগাদ তারা স্বরূপগঞ্জে ফিরে এলেন। রাতে খাওয়া দাওয়ার সময় রবির জ্যাঠাইমা বললেন, রবি, তোমরা মায়াপুরে যেও, ইস্কনদের মন্দির দেখো, ওরা নিরামিষ প্রসাদ খাওয়ার খুব কম দামে। আরও মঠ মন্দির আছে মায়াপুরে, শ্রীচৈতন্যের জন্মভিটাও আছে। পরের 2 দিন মৃগাঙ্কবাবু বিশ্রাম নিলেন। তৃতীয় দিনে চললেন মায়াপুরে। মিরুর সর্দি জ্বর হয়েছে, যেতে পারল না। রবিকে নিয়ে মৃগাঙ্কবাবু রওনা হলেন মায়াপুর দেখতে। একটু বেলাই হয়ে গেল রওনা হতে। রিক্সাওয়ালারা কেউ কেউ বলতে লাগলো, আসুন বাবু, সাহেবদের মন্দিরে নিয়ে যাব। মৃগাঙ্কবাবু রিক্সা নিলেন না। দাদা বলেছে, হেঁটে হেঁটে সব দেখে নিয়ে ফেরার সময় রিক্সায় আসবি। দুজনে হাঁটতে লাগলো। অদ্বৈত আশ্রম, অন্য বেশ কিছু আশ্রম দেখতে দেখতে রবিরা ইস্কনের মন্দিরে এলো। রাধাকৃষ্ণের মূর্তি দেখলো, হরিণের পাল দেখলো, স্কুল দেখলো। ওখানেই ঘুরে ঘুরে বেশ কিছুটা সময় কেটে গেল। বেরিয়ে এলো দুজনে। তারপর শ্রীচৈতন্যের জন্মভিটায়। কুটিরে সচিমাতার মূর্তি, শ্রীচৈতন্যের বাল্যকাল, একটা বড় নিম গাছ, যে জন্য শ্রীচৈতন্যের নাম নিমাই। আরও একটা আশ্রম ছাড়িয়ে চলল বল্লাল সেনের ঢিপিটা দেখতে। বিশেষ কিছু দেখার নেই, টানা গর্ত কাটা। হঠাৎ মাথার ওপর আকাশ অন্ধকার হয়ে গেল। মৃগাঙ্কবাবু চমকে উঠলেন।
সর্বনাশ, কাল বৈশাখী, চারদিকে অন্ধকার, শুরু হলো আকাশ ফালি ফালি করে বিদ্যুৎ চমক। মৃগাঙ্কবাবু চারদিকে তাকালেন, কোনো রিক্সা নেই। প্রচণ্ড ঝড় এসে ঝাঁপিয়ে পড়ল। গাছের কৃষ্ণচূড়া গাছটার ডাল ভেঙে পড়ল। রবিকে জড়িয়ে ধরে মৃগাঙ্কবাবু ছুটতে লাগলেন। শ্রীচৈতন্যের ভিটার কাছে আসতেই নামলো বড় বড় ফোঁটায় বৃষ্টি। ভিজতে ভিজতে দুজনে ঢুকলো জন্মভিটায়। বিদ্যুতের আলোয় একটা খড় ছাউনির ঘর দেখে তার বারান্দায় দাঁড়ালেন। রুমাল বের করে রবির মাথা, নিজের মাথা, হাত মুছলেন। এইটুকু রুমাল দিয়ে আর কতটা মুছবেন? অন্ধকার বারান্দায় হাত ঘড়িটাও দেখতে পাচ্ছেন না, কটা বাজে কে জানে। অনেকটা পরে বৃষ্টির জোর কমলো, কিন্তু বিদ্যুৎ চমকানো আর বন্ধ হলো না। মৃগাঙ্কবাবু রবিকে নিয়ে রাস্তায় এলেন। কোনো রিক্সা নেই, হেঁটেই চললেন। টিপটিপ বৃষ্টি পড়ছে। সাহেবেদের মন্দিরের কাছে রিক্সা দাঁড়িয়ে আছে। চালকরা কোথায় ভগবান জানে। একজন রিক্সা চালক চায়ের দোকান থেকে বেরিয়ে এলো, 10 টাকা চাইল। মৃগাঙ্কবাবু তাতেই রাজি হয়ে গেলেন। রিক্সাওয়ালা বলল, এই ঝড় বৃষ্টি, পাড়ের নৌকা বন্ধ হয়ে গেছে বোধহয়। ঠিক তাই, ইজারাদারের ঘর বন্ধ। মৃগাঙ্কবাবু বিপদ শুনলেন। হঠাৎ দেখলেন একটা বড় ডিঙি নৌকা এসে ঘাটের সঙ্গে লাগলো। মৃগাঙ্কবাবু রবির হাত ধরে নেমে এলেন। আবছা দেখলেন একটা অল্প বয়সী ছেলে মাঝি। রবিকে নিয়ে নৌকায় উঠে পড়লেন। আরও দুজন লোক এসে উঠল। ছেলেটি নৌকা চালিয়ে অল্পক্ষণের মধ্যেই ওপারে পৌঁছল। মৃগাঙ্কবাবু ঘাটে নেমে ছেলেটাকে 2 টাকার একটা কয়েন দিতে গেলেন। ছেলেটা নিল না, নৌকা ছেড়ে চলে গেল। ওর দাদারা বাড়ি পৌঁছে দেখলেন উদ্বেগে দাদা ঘরবার করছে। নৌকো একটা অল্প বয়সী ছেলে ওদের নিয়ে এসেছে। এটা শুনে জ্যাঠাইমা বললেন, ছেলেটার বাগালে কি একটা জরুল ছিল? হ্যাঁ হ্যাঁ। কাজের স্ত্রীলোকটা চা পাঁপড় নিয়ে ঢুকলো। দাদা বৌদি দুজনেই চুপ করে গেলেন। স্ত্রীলোকটি চলে যেতেই বৌদি বললেন, এখানে প্রচণ্ড বন্যা হয়েছিল, আর বন্যার জলে 1 তলা ডুবিয়ে দিয়েছিল। আমরা ছাতে আশ্রয় নিয়েছিলাম। পুরো একটা দিন জল খেতে পাইনি। তখন আমাদের কাজের মেয়েটির ছেলে সুবল ওর এক বন্ধুকে নিয়ে তৈরি হলো খাবার জল আনবার জন্য। বন্ধুর ডিঙি নৌকায় আমরা কলসি বালতি তুলে দিয়েছিলাম। সুবল আর বন্ধু সাধন রওনা হলো। তখন বেলা 11টা হবে। কিছুক্ষণের মধ্যেই নৌকোটা বন্যার জলের ওপর দিয়ে যেতে যেতে মিলিয়ে গেল। রবির জ্যাঠাইমা একটু থেমে বলতে লাগলেন, বেলা 2টো নাগাদ গোঁ গোঁ শব্দ তুলে 4 হাত উঁচু হয়ে জল ছুটে এলো। সাধন বলেছিল, উঁচু জলের ধাক্কায় ওদের নৌকো লাফিয়ে উঠেছিল। নৌকোর গলুয়ের ধাক্কা সুবলের মাথায় লাগে। সাধন আর কিচ্ছু দেখেনি, প্রাণপণে সাঁতার কেটে ফিরে এসেছিল। তাহলে যে ছেলেটা আমাদের পার করে দিল, সেই ছেলেটাই সুবল? মৃগাঙ্ক বললেন, হ্যাঁ, যে স্ত্রীলোকটি আমাদের বাড়িতে কাজ করে সেই সুবলের মা। বরাবর তাকে আমরা সুবলের মা বলেই ডাকতাম, এখন ওর নাম ধরে ডাকি। সুবলের নাম কখনো আমরা বলি না। অনেকেই দেখেছে সুবল ওর ডিঙিতে চড়িয়ে লোক পার করেছে। সবসময় নয়, বেশ রাতের দিকে সুবল ডিঙি নৌকো নিয়ে আসে, বিপদে পড়া মানুষদেরকে পার করে দেয়।